7ই মে 2008 সকালবেলা কানপুরের একটা মধ্যবিত্ত সাধারণ পরিবারের সদস্য মাত্র দুজন, অমরনাথ গ্রোভার আর নীলিমা গ্রোভার। এবার এই দুজন দম্পতির দিন শুরু হতো একটা ফোন কলের অপেক্ষায়। তাদের ছেলে নীরাজ গ্রোভার মুম্বাইতে থাকে এবং বড় শহরে কাজের চাপে ছেলেটা যতই ব্যস্ত থাকুক না কেন, প্রত্যেক দিন নিয়ম করে সকালে আর রাতে বাবা মায়ের সাথে কথা বলা ছিল তার অভ্যেস এবং এটাই ছিল এই তিনজনের ডেইলি রুটিন। কিন্তু সেই দিন মানে 2008 সালের 7ই মে, ওই দিন সকালে নীরাজের কোনো ফোন আসেনি। এবার নীলাম গ্রোভার ভাবলেন ছেলে হয়তো কোনো কাজে আটকে গেছে বা কোনো মিটিংয়ে ফেসে গেছে, একটু পরে ঠিকই ফোন করবে। কিন্তু সময় গড়িয়ে যায়, দুপুর পেরিয়ে বিকেল হয়, বিকেল পেরিয়ে সন্ধ্যা, কিন্তু নীরাজের কোনো ফোন আসে না। এবার নীলাম দেবী আর থাকতে না পেরে নিজেই ফোন করলেন ছেলেকে। রিং হয়ে যাচ্ছে কিন্তু কেউ ফোন ধরছে না, একবার দুবার 10 বার, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া নেই। এবার বাবা মায়ের মন একটু কু ডাকতে শুরু করেছে। একটা অদ্ভুত রকম ভয় তাদেরকে ঝাপটে ধরেছে। তারা বুঝতে পারছিল মুম্বাইয়ের ওই ভিড়ে তাদের ছেলে নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। অগত্যা তারা আর কোনো উপায় না পেয়ে পরের দিন সকালবেলা তারা ফোন করলেন মুম্বাইতে থাকা তাদের এক ভাইপো নিশান্ত গ্রোভারকে। নিশান্ত আর নীরাজ একসময় একসাথেই থাকতো, তাই নিশান্তের উপর দায়িত্ব পড়ল নীরাজকে খুঁজে বার করার। নিশান্ত তখন সাথে সাথে নীরাজের অফিসে যোগাযোগ করে, কিন্তু সেখান থেকে যে খবরটা আসে সেটা ছিল আরো ভয়ঙ্কর। অফিস জানায় নীরাজ আগের দিন অফিসেই আসেনি, এমনকি সে যে আসবে না সেই ব্যাপারে কাউকে জানায়ও নি। একটা জলজ্যান্ত হাসি খুশি ছেলে একদম হঠাৎ করেই একটা শহর থেকে ভোজবাজির মতো গায়েব হয়ে গেল। এটা কি করে সম্ভব? নমস্কার, আমি অপূর্ব, আর আমাদের আজকের এই কেসটা এই ছেলেটাকে নিয়েই, যার নাম নীরাজ গ্রোভার। নীরাজ গ্রোভার ছিল কানপুরের একজন ভীষণ অ্যাম্বিশিয়াস আর ট্যালেন্টেড যুবক। মুম্বাইয়ের গ্ল্যামার ওয়ার্ল্ডে নিজের জায়গা করে নেওয়ার জন্য সে দিনরাত এক করে পরিশ্রম করত। পেশায় নীরাজ ছিল একজন প্রোডাকশন এক্সিকিউটিভ। আপনাদের মনে আছে শাহরুখ খানের সেই ফেমাস শো কিয়া আপ 5वीं पास से तेज है? এই শোয়ের পেছনে নীরাজের অনেক বড় অবদান ছিল। এদিকে ব্যক্তিগত জীবনে নীরাজ ছিল তার বাবা মায়ের একমাত্র আশার আলো, একদম ফ্যামিলি ম্যান আর অত্যন্ত দায়িত্বশীল একটা ছেলে। তার জীবনের স্বপ্ন ছিল একটাই, কঠোর পরিশ্রম করে অনেক বড় হওয়া আর নিজের মা বাবাকে পুরো পৃথিবী ঘুরিয়ে দেখানো। অথচ এই ছেলেটাই একদিন হঠাৎ করে নিখোঁজ হয়ে গেল। ঠিক কি ঘটেছিল ওর সাথে? এই কেসটা যখন আপনারা ডিটেলসে জানবেন তখন বুঝতে পারবেন একটা লাভ ট্রায়াঙ্গেল আর মানুষের বিকৃত মানসিকতা ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের কেস, দ্য নীরাজ গ্রোভার মার্ডার কেস। কিন্তু ভিডিওটা শুরু করার আগে আপনাদের সবার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, আমি যেটা সবসময় করে থাকি সেটা হচ্ছে আমাদের চ্যানেলে 2 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হতে আর কিন্তু বেশি দেরি নেই, অলমোস্ট 60,000 পেরিয়েই গেছে। তো আপনারা যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি কিন্তু আমাদের ভিডিও নিয়মিত দেখছেন, আমাদের ভিডিও আপনাদের ভালো লাগছে, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বিশ্বাস করুন আপনাদের এই একটা ক্লিক আমার কাছে বা আমার টিমের কাছে কিন্তু বিরাট বড় মোটিভেশন। তাই প্লিজ সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিন। যাই হোক, চলুন ভিডিও শুরু করা যাক। নীরাজ গ্রোভারের অফিস থেকে যখন কনফার্ম করা হলো যে ছেলেটা কাজে আসেনি, তখন নিশান্ত গ্রোভারের বুকে যেন হাতুড়ি পিটতে শুরু করলো। মুম্বাইয়ের মতো এত বড় শহরে যেখানে মানুষ সেকেন্ডের হিসাবে দৌড়ায়, সেখানে নীরাজের মতো একজন দায়িত্বশীল ওয়ার্কহলিক ছেলে বিনা নোটিসে অফিস কামাই করবে, এই হিসেবটা কোনো মতেই মেলাতে পারছিল না। নিশান্ত তখন পাগলের মতো নিজের ফ্রেন্ড সার্কেলে ফোন করতে শুরু করে, আর ঠিক এই সময়ই তার কথা হয় নিশান্ত লালের সাথে। নিশান্ত লাল নীরাজের একদম ইনার সার্কেলের বন্ধু। এই নিশান্ত আর ওই নিশান্ত দুজন কিন্তু আলাদা। এই নিশান্ত হচ্ছে নিশান্ত লাল আর আগের নিশান্ত হচ্ছে নিশান্ত গ্রোভার। তো এই নিশান্তকে আমরা লাল বলেই সম্বোধন করব বোঝার সুবিধার্থে। তো এই লালকে যখন নিশান্ত ফোন করে তখন সে একটা অদ্ভুত কথা জানায়। লাল বলে নীরাজ 6 মে রাতে তার এক অ্যাক্ট্রেস বান্ধবীর বাড়িতে ছিল, আর সেই অ্যাক্ট্রেস বান্ধবীটির নাম হলো মারিয়া সুসাইরাজ। নিশান্ত গ্রোভার আর এক ফোঁটাও দেরি না করে সোজা মারিয়াকে ফোন করে
এবং মারিয়াকে ফোন করার পর মারিয়াও খুব ক্যাজুয়ালি বলে, হ্যাঁ নিশান, নীরাজ তো পরশু রাতে এখানেই ছিল, আমরা একসাথে ডিনার করেছি, বাট কাল মানে 7 তারিখ খুব আর্লি মর্নিং ওর কাছে নিশা নামের একটা মেয়ের ফোন আসে। আর নিশার সাথে কথা বলার পরেই নীরাজ একদম প্যানিকড হয়ে যায়। এরপর নীরাজ এতটাই হড়বড় করে বেরিয়ে যায় যে ওর মোবাইল ফোনটাও এখানেই ফেলে গেছে। এবার মারিয়ার এই কথা শুনে নিশান্তের জাস্ট মাথা ঘুরে গেল। আজকের দিনে যেখানে মোবাইল ছাড়া মানুষ এক পাও চলতে পারে না, সেখানে নীরাজ ফোন এখানে রেখে উধাও হয়ে গেল। এবং এইটা ছিল সব থেকে বড় রেড ফ্ল্যাগ। এবং এরপরে নিশান্ত ডিসাইড করলো সে নিজে মারিয়ার ফ্ল্যাটে যাবে। এরপর নিশান্ত যখন মালাডে সেই লাক্সারি আবাসনে গিয়ে পৌঁছালো, তখন মারিয়া খুব হাসি মুখে দরজা খুলে দেয়। মারিয়াকে দেখে একবারের জন্য মনে হয়নি যে তার ফ্ল্যাট থেকে কয়েক ঘন্টা আগেই একজন মানুষ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছে। মারিয়া নীরাজের ফোনটা নিশান্তের হাতে দেয় এবং নিশান্ত ফোনটা হাতে নিয়ে দেখে সেখানে ডজন ডজন মিস কল। তখন নিশান্ত যখন জিজ্ঞেস করে নীরাজ ঠিক কোথায় যেতে পারে, তার কি কোনো ধারণা আছে মারিয়ার, মারিয়া তখন ক্যাজুয়ালি কাজ জাকিয়ে বলে, আই হ্যাভ নো ক্লু, ও তো জাস্ট নিশার ফোন পেয়েই দৌড়ে বেরিয়ে গেল। তখন নিশান্তের মনে হলো যে ব্যাপারটা একটু সিরিয়াস হয়ে যাচ্ছে এবং এবার তাদেরকে পুলিশে যাওয়া উচিত। মারিয়া তখন নিশান্তকে বলে যে সেও তার সাথে যাবে। এরপর দুজনে একসাথে গিয়ে মালাড থানায় নীরাজের নামে একটা মিসিং কমপ্লেন করে। এবার পুলিশ যখন ইনভেস্টিগেশন শুরু করে, তাদের প্রাইমারি সাসপেক্ট কে হবে? অবভিয়াসলি মারিয়া, কারণ সেই ছিল লাস্ট পার্সন যাকে নীরাজের সাথে দেখা গেছে। তাই পুলিশ তাদের নিয়ম মেনে মারিয়াকে জেরা শুরু করে। বাট পুলিশি জেরায়ও মারিয়া সেই একই গল্প শোনায়। মারিয়ার বয়ান অনুযায়ী সে খুব রিসেন্টলি এই ফ্ল্যাটটায় শিফট করেছে, আর নীরাজ তার খুব ভালো বন্ধু হওয়ায় সে শিফটিংয়ে হেল্প করতে এসেছিল। এবং তারপর তারা একসাথে পিৎজা অর্ডার করে এবং রাত্রিবেলা খেয়ে নীরাজ এখানেই থেকে যায়। কিন্তু পুলিশের মাথায় তখন ঘুরছিল আরও 3টে প্রশ্ন। 1, মারিয়া আর নীরাজ কি সত্যিই শুধু বন্ধু, নাকি এর থেকে বেশি কিছু? এবং প্রশ্ন 2, এই নিশা মেয়েটি আসলে কে? আর প্রশ্ন 3, নিশান্ত লালি বা কেন এত কনফিডেন্সের সাথে বলল যে নীরাজ মারিয়ার ওখানেই ছিল? আর এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়েই বেরিয়ে আসে মারিয়া আর নীরাজের একটা ইন্টারেস্টিং ব্যাক স্টোরি। মারিয়া সুসাইরাজ 2008 সালে ব্যাঙ্গালোর থেকে মুম্বাই এসেছিল কন্নড় সিনেমা ছেড়ে বি টাউনে নিজের ভাগ্য পরীক্ষা করার জন্য। সেই সময় একটা অডিশনে তার আলাপ হয় নীরাজ গ্রোভারের সাথে। নীরাজ তখন বিখ্যাত মহাভারত সিরিয়ালের কাস্টিং ডিরেক্টর। আর এদিকে মুম্বাইয়ের গ্ল্যামার ওয়ার্ল্ডে মারিয়া তখন কেউই ছিল না, তাই নীরাজই হয়ে ওঠে তার গাইড, মেন্টর এবং একজন বন্ধু। বাট তাদের এই বন্ডিংটা কি শুধুই প্রফেশনাল ছিল? একদমই না। নীরাজ মারিয়ার প্রেমে রীতিমতো পাগল ছিল। মারিয়া চেয়েছিল মহাভারত সিরিয়ালে একটা লিড রোল পেতে, কিন্তু প্রবলেম ছিল একটাই, মারিয়ার অভিনয় ছিল জঘন্য, আর তার সাথে তার দক্ষিণ ভারতীয় উচ্চারণ। নীরাজ সামনাসামনি কিছু না বললেও তাকে এই বিষয়ে অ্যাভয়েড করারই চেষ্টা করত। কিন্তু মারিয়া যখন জেদ ধরে বসে, তখন আর কোনো উপায় না পেয়ে নীরাজ তাকে প্রমিস করে যে সে এই রোলটা তাকে পাইয়ে দেবে। তাদের এই ঘনিষ্ঠতা এতটাই পার্সোনাল হয়ে গিয়েছিল যে তারা প্রায়ই একে অপরের ফ্ল্যাটে রাত কাটাতেন। এমনকি নীরাজের বন্ধুরা পুলিশকে এটাও জানিয়েছিল যে তারা মারিয়া আর নীরাজকে বেশ ক্লোজ এবং ফিজিক্যাল হতেও দেখেছে। যদিও মারিয়া এসব কিছু স্বীকার করেনি, সে দাবি করেছিল উই আর জাস্ট গুড ফ্রেন্ডস। যাই হোক, মারিয়া আর নীরাজের সম্পর্কটা ঠিক কিরকম ছিল সেই বিষয়ে একটা আইডিয়া পাওয়া গেল। এরপর পুলিশ নিশান্ত লালকে ডেকে ইন্টারোগেশন শুরু করলো। নিশান্ত লাল জানায় 6ই মে রাতে নীরাজ তাকে ফোন করে বলেছিল যে সে মারিয়ার ফ্ল্যাটে যাচ্ছে। সো নিশান্ত লালের কাছে একটা সলিড অ্যালিবাই ছিল। এইবার সবার নজর গিয়ে পড়ল আমাদের এই গল্পের সব থেকে রহস্যময়ী ক্যারেক্টার নিশার উপর। পুলিশ ভাবলো হয়তো নিশা নীরাজের কোনো এক্স গার্লফ্রেন্ড হবে, কিংবা এমন কেউ হবে যে নীরাজের এই নিখোঁজ হওয়ার পেছনে সব থেকে বড় মাস্টার মাইন্ড। কিন্তু অবাক করার মতো বিষয় হলো নীরাজের কল রেকর্ডে সেই রাতে বা ভোরে নিশা নামের কারোরই কল ছিল না। এবার পুলিশের সন্দেহ চরমে উঠল। মারিয়া মিথ্যে বলছে কেন? নিশা নামে কেউ যদি নাই থেকে থাকে, তাহলে মারিয়া এই গল্পটা কার নামে সাজাচ্ছে?
তবে কি নীরাজ গ্রোভার আর কোনোদিন ফিরবে না? পুরো কেসটা তখন একটা ডেড এন্ডে গিয়ে দাঁড়িয়েছে। মুম্বাই পুলিশের একটা বড় অংশ তখন ভাবছিল এটা হয়তো জাস্ট একটা সাধারণ নিখোঁজ হওয়ার ঘটনা, কিন্তু সিনিয়র অফিসারদের মন বলছিল এই স্টোরিটার আড়ালে এর থেকে আরো কোনো ভয়ঙ্কর সত্যি লুকিয়ে আছে, এবং ওই সত্যিটা লুকিয়ে আছে মারিয়ার ওই পরিপাটি করে সাজানো ফ্ল্যাটের ভেতর। এবার পুলিশ সোজা পৌঁছে গেল মারিয়ার ফ্ল্যাটে, এবং মালাড ওয়েস্টের সেই পশ আবাসনে যখন পুলিশ গিয়ে পৌঁছায় তারা তো রীতিমতো অবাক। ঘরটা একদম ঝকঝকে তকতকে। মারিয়া যদিও বলেন যে সে নতুন শিফট করেছে বলে ঘরটা এরকম টিপটাপ, বাট দিস ওয়াজ লুকিং বিট টু পারফেক্ট। পুলিশ এবার মারিয়াকে নিয়ে গ্রিলিং শুরু করে। জিজ্ঞাসা করা হয় যে 7th মে সারাদিন মারিয়া ঠিক কি কি করেছে। আর ঠিক এখানেই বেরিয়ে আসে এই কেসের সব থেকে বড় টুইস্ট। মারিয়া জানায় যে সে সেদিন তার ফিয়ন্সের সাথে শপিং এ গিয়েছিল। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, ফিয়ান্সে। এবং এই কথাটা শুনে পুলিশ রীতিমতো আকাশ থেকে পড়ল, কারণ আমার আপনার মতো তারাও এতক্ষণ এটাই ভাবছিল যে নীরাজ আর মারিয়া একটা রিলেশনশিপে ছিল। কিন্তু এইবার জানা গেল মারিয়া আগে থেকেই নৌবাহিনীর একজন লেফটেন্যান্ট ML জোরেম ম্যাথিউ নামে একজনের সাথে অলরেডি এঙ্গেজড। তবে এইখানে আরেকটা জরুরি ইনফরমেশন দিয়ে রাখি, এই যে জোরেম কোচিতে নেভাল বেজে পোস্টেড থাকলেও তার মন পড়ে থাকতো মুম্বাইতে। কেন জানেন? বিকজ অফ জেলাসি। জোরেম যখনই মারিয়াকে কল করত, ব্যাকগ্রাউন্ডে নীরাজ গ্রোভারের আওয়াজ পেত। মারিয়া যদিও নীরাজকে জাস্ট ফ্রেন্ড বা কেরিয়ার গাইড হিসেবে পরিচয় দিত, কিন্তু একজন পজিটিভ প্রেমিকের কাছে এটা ছিল একটা টোটাল রেড ফ্ল্যাগ। যাই হোক, এরপর পুলিশ অ্যাপার্টমেন্টের সিসিটিভি ফুটেজ চেক করা শুরু করে। মারিয়া তাদেরকে একদম কনফিডেন্সের সাথে বলেছিল যে 7 তারিখ ভোরবেলা নীরাজ একা একা বেরিয়ে গেছে, কিন্তু ফুটেজ যখন প্লে করা হয় তখন পুরো সিনটা উল্টে যায়। সিসিটিভি ফুটেজে দেখা যায় ওই দিন ভোরবেলা কেন, সারা দিনেও নীরাজকে ফ্ল্যাট থেকে বের হতেই দেখা যায়নি। কিন্তু আগের দিন রাতে যে নীরাজ ফ্ল্যাটে ঢুকেছে সেই ফুটেজ তখনও আছে। এবার নীরাজ তো ফ্ল্যাট থেকে বের হয়নি, কিন্তু তার বদলে কি দেখা গেল জানেন? সিসিটিভি ফুটেজে দেখা গেল মারিয়া জোরেমের সাথে লিফট করে নিচে নামছেন, আর তাদের হাতে বড় বড় কয়েকটা ভারী ট্রাভেল ব্যাগ। আর তারা ওই ব্যাগগুলোকে এতটাই সাবধানে ক্যারি করছিল যে দেখেই বোঝা যাচ্ছিল ওগুলোর ওজন স্বাভাবিকের থেকে অনেক বেশি। এবার পুলিশ ভাবলো একজন অ্যাক্ট্রেস 7 সকালে অতগুলো ভারী ব্যাগ নিয়ে কোথায় যাবে? আর নীরাজ যদি ওই ফ্ল্যাট থেকে নাই বেরিয়ে থাকে তাহলে সে গেল কোথায়? রহস্য আরো ঘনীভূত হলো যখন মারিয়ার কল রেকর্ডস বা CDR চেক করা হলো। সেখানে দেখা গেল 7ই মের পর থেকে মারিয়া আর জোরামের মধ্যে অস্বাভাবিক হারে ফোনে কথা হয়েছে। CDR দেখে মনে হচ্ছিল যেন প্রত্যেকটা মিনিটে তারা ফোনে কথা বলে যাচ্ছে, এবং এই বিষয়টা একটু অদ্ভুত লাগে পুলিশের। কেন হঠাৎ তাদের মধ্যে এত প্রেম উঠল কেন? আর ঠিক এই সময়েই পুলিশের হাতে এলো এই কেসের সব থেকে বড় তুরুপের তাস। পুলিশ যখন নীরাজের ফোনের সিগন্যাল ট্র্যাক করছিল, তারা দেখল 7ই মে বিকেলে নীরাজের ফোনটি একবারের জন্য অন হয়েছিল, অথচ মারিয়া তো বলেছিল যে ফোনটা তার ফ্ল্যাটেই পড়ে আছে। শুধু তাই নয়, নীরাজের ফোনের টাওয়ারের লোকেশন দেখাচ্ছিল মালাড থেকে অনেকটা দূরে অন্য একটা এলাকায়। আর সবচেয়ে থ্রিলিং ব্যাপার হলো ওই সময় নীরাজের ফোনের ওপাশে কেউ একজন বারবার কল করছিল, আর হঠাৎ করে ফোনটা রিসিভ হয়ে যায়, কিন্তু ওপাশ থেকে কোনো আওয়াজ নেই। মাত্র কয়েক সেকেন্ডের জন্য লাইনটা চালু ছিল, তারপরে আবার ফোনটা সুইচ অফ হয়ে যায়। পুলিশের মাথায় তখন অনেক প্রশ্ন। ফোন যদি মারিয়ার ফ্ল্যাটেই থাকবে তবে সেটা অন্য এলাকায় গেল কি করে? আর সব থেকে বড় প্রশ্ন, ভুল করে হোক বা ইচ্ছে করেই ফোনটা রিসিভ করলো কে? এরপর আর পুলিশের বুঝতে বাকি রইল না যে মারিয়া পুলিশকে একটা নিতান্তই সাজানো গল্প শোনাচ্ছে। পুলিশ এবার মারিয়াকে কর্নার করলো এবং শুরু করলো ম্যারাথন কোয়েশ্চেনিং। মারিয়ার সেই কিলার স্মাইল আর আত্মবিশ্বাসী চেহারা তখন ম্লান হয়ে গেছে। প্রথমবারের মতো তার চোখে একটা আতঙ্কের ছাপ দেখা গেছে। আর তখন পুলিশ বুঝতে পারে এই নতুন ফ্ল্যাটের 4 দেয়ালের ভেতরেই এমন এক নৃশংস ঘটনা ঘটেছে যেটা শুনলে হয়তো আপনারাও শিউরে উঠবেন।
পুলিশের একটানা জেরা আর সিসিটিভি ফুটেজের অকাট্য প্রমাণের মুখে দাঁড়িয়ে মারিয়া একটা সময় ভেঙে পড়ল এবং নিজের মুখে স্বীকার করল পুরো ঘটনাটা। এই ঘটনাটা শুরু হয়েছিল 6ই মে রাত থেকে। মারিয়া তখন মালাডে সেই নতুন ফ্ল্যাটে শিফট করছিল। প্রচুর প্যাকিং, আসবাবপত্র সরানো, ভীষণ হ্যাপা। ঠিক সেই সময় রাত 10টা নাগাদ নীরাজ গ্রোভার তাকে ফোন করে। নীরাজ চেয়েছিল মারিয়ার সাথে দেখা করতে, কিন্তু মারিয়া তাকে মানা করে দেয়। কিন্তু নীরাজ খুব কেয়ারিং টাইপের ছেলে। সে ভাবলো বন্ধু বিপদে পড়েছে, আমি ঘরে বসে থাকবো। তাই নীরাজ তখন সারপ্রাইজ দিতে প্রায় 10:30 নাগাদ গিয়ে পৌঁছায় মারিয়ার দরজায়। মারিয়া তো তখন রীতিমতো অবাক, কিন্তু নীরাজ জানতো না যে এই হেল্প করতে আসাটাই তার জীবনের সব থেকে বড় ভুল। ঠিক ওই রাতেই কোচিতে বসে থাকা জোরেম ম্যাথিউ, যে কিনা মারিয়ার ফিয়ান্সে, মারিয়াকে ফোন করলো। জোরেম মানুষ হিসেবে একটু পজিটিভ এবং বেশ খানিকটা শর্ট টেম্পার্ড মানুষ। তো মারিয়া ফোনটা রিসিভ করে অন্য ঘরে চলে যায় কথা বলতে বলতে। কিন্তু কথা বলার মাঝখানে হঠাৎ করে নীরাজ কোনো একটা কাজের জন্য মারিয়ার নাম ধরে ডেকে ফেলে। এবার ফোনের ওপর থেকে একজন পুরুষের গলার আওয়াজ শোনা মাত্রই জোরেমের মাথা গরম হয়ে যায়। সে ফোনে চেঁচিয়ে জিজ্ঞেস করে, ওই লোকটা কে? এত রাতে ওই লোকটা তোমার ঘরে কি করছে? মারিয়া তখন ম্যাটারটাকে হ্যান্ডেল করার জন্য বলে, আরে ও তো নীরাজ, আমাকে হেল্প করার জন্য এসছে। কিন্তু জেরম তখন আউট অফ কন্ট্রোল। সে তখন মারিয়াকে রীতিমতো আলটিমেটাম দিয়ে দেয়। সে মারিয়াকে বলে নীরাজ যেন কোনো মতেই রাত্রেবেলা ফ্ল্যাটে না থাকে, এবং মারিয়াও তখন জেরমকে প্রমিস করে যে নীরাজ ডিনার সেরেই বেরিয়ে যাবে। কিন্তু এরপর একটা টেকনিক্যাল গ্লিচ হয়ে যায়। মারিয়ার ফোনটা হঠাৎ করেই সুইচ অফ হয়ে যায় এবং কোচিতে বসে থাকা জেরম তখন ভাবে যে মারিয়া হয়তো ইচ্ছে করেই ফোনটা সুইচ অফ করে দিয়েছে। জেলাসি যখন মানুষের মাথায় চড়ে বসে তখন তার বিবেক মরে যায়। জেরম তখন কাউকে কিচ্ছু না জানিয়ে ওই রাতেই কোচি থেকে মুম্বাইয়ের ফ্লাইট ধরে। তারপর 7ই মে সকাল 7:30 মারিয়া আর নীরাজ তখনও গভীর ঘুমে। হঠাৎ করে কেউ একজন পাগলের মতো কলিং বেল বাজাতে শুরু করে। মারিয়া ঘুম ঘুম চোখে দরজাটা খুলতেই দেখে তার সামনে দাঁড়িয়ে আছে জেরম ম্যাথিউ। জেরমের রাগ তখনও এক ফোঁটাও কমেনি। সে দরজাটা খোলার সাথে সাথে মারিয়াকে ধাক্কা দিয়ে সরাসরি বেডরুমের দিকে ছুটে যায়। আর বেডরুমে ঢুকতেই সে যে দৃশ্য দেখতে পায় তাতে যে কারোরই রক্ত মাথায় উঠে যাবে। জেরম দেখতে পায় নীরাজ গ্রোভার স্বল্প পোশাকে বাথরুম থেকে বেরাচ্ছে। মুহূর্তের মধ্যে শুরু হয় চিৎকার চেঁচামেচি, এবং একসময় সে চিৎকার চেঁচামেচি গিয়ে পৌঁছায় হাতাহাতিতে। মারিয়া অনেক চেষ্টা করে জেরমকে থামানোর, কিন্তু জেরমের মাথায় তখন রক্ত চলে গেছে। ঝগড়া যখন একদম তুঙ্গে, জেরম তখন হঠাৎ করেই কিচেনে ছুটে যায় এবং সেখান থেকে একটা শার্প নাইফ নিয়ে আসে। সে তখন এক মুহূর্তের জন্য ভাবেনি যে এর কনসিকোয়েন্স কি কি হতে পারে। কোনো কিছু না ভেবেই একের পর এক ছুটি বসাতে থাকলো নীরাজের শরীরে। মাত্র কয়েক মিনিটের মধ্যে ওই নতুন চকচকে ফ্ল্যাটের মেঝেটা রীতিমতো লাল হয়ে গেল, আর সেই লাল রক্তের মাঝখানে পড়ে রইল নীরাজ গ্রোভারের নিথর দেহ। কিন্তু এর পর যেটা ঘটেছিল সেটাকে আনবিলিভেবল বললেও হয়তো কম বলা হবে। নীরাজ মারা গেছে এটা নিশ্চিত হওয়ার পর জেরম কিন্তু ভেঙে পড়েনি, বরং তার ভেতরের চেহারাটা আরো বেশি করে বেরিয়ে এলো। নীরাজের ওই ডেড বডির সামনে দাঁড়িয়ে জেরম মারিয়ার সাথে ফিজিক্যাল হয়। মনে হচ্ছিল জেরম যেন এই খুনটার মাধ্যমে এটাই প্রমাণ করতে চেয়েছিল যে মারিয়া শুধু তার সম্পত্তি। এবং মারিয়া যখন নিজেকে ফ্রেশ করার জন্য বাথরুমে যায়, জেরম সেখানে গিয়েও তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। এবং আমার মনে হয় এটা যে কোনো স্বাভাবিক মানুষের পক্ষে করা সম্ভব নয়। এটা ছিল একটা পিওরলি সাইকোপ্যাথিক বিহেভিয়ার। যাই হোক, এরপর সকাল 11টা নাগাদ যখন বাইরে গোটা দুনিয়াটা একদম নর্মাল, তখন এই দুজন খুঁটি ঘরের ভেতরে বসে ক্লিন আপ মিশন ডিজাইন করছে। মারিয়াও তখন বেশ ঠান্ডা মাথায় একদম সেজে গুজে পাশের হাইপার সিটি মলে শপিং করতে যায়। এবং শপিংয়ের লিস্ট একবার শুনুন: বড় বড় ট্রাভেল ব্যাগ, এয়ার ফ্রেশনার, নতুন পর্দা, বিছানার চাদর, ব্লিচিং পাউডার, ডিটারজেন্ট আর একটা নতুন ছুরি। হ্যাঁ, মারিয়া এই সব কিছু বেশ স্বাভাবিকভাবেই কিনেছিল। পরে অবশ্য মারিয়া পুলিশকে বলেছিল যে জেরম নাকি তাকে থ্রেট করেছিল এবং এই কারণে বাধ্য হয়ে তাকে এইসব করতে হয়েছে। তবে তার অ্যাকশনগুলো কিন্তু অন্য কথাই বলছিল। ফ্ল্যাটে ফিরে আসার পর শুরু হলো সেই বীভৎস কাজ। প্রথমে তারা নীরাজের
দেহটা বাথরুমে নিয়ে যায়। তারপর সেই ছুরি দিয়ে তারা নীরাজের দেহটাকে প্রায় 300টা ছোট ছোট টুকরো করে। এরপর মারিয়ার কিনে আনা সেই প্লাস্টিক ব্যাগে সেই হাড় আর মাংসের টুকরোগুলো ভরা হয় এবং সব শেষে বাথরুমের শাওয়ার চালিয়ে দুজনে ঘন্টার পর ঘন্টা মেঝের রক্ত পরিষ্কার করে। এরপর মারিয়া তার এক বন্ধু কিরণ শ্রেয়াসের কাছ থেকে একটা গাড়ি ধার করে। কিরণকে মারিয়া জানায় যে সে জেরোমের সাথে একটু শপিং করতে যাবে। একবার জাস্ট ভাবুন, ওই বিল্ডিং এর সিকিউরিটি গার্ড পর্যন্ত তাদেরকে হেল্প করেছিল ওই ব্যাগগুলোকে ডিকিতে তুলতে। ওই বেচারা হয়তো আন্দাজও করতে পারেনি যে এই ব্যাগের ভেতর একটা মানুষের 300টা টুকরো আছে। তারপর বিকেল ঠিক 4:30 নাগাদ তারা ভাইন্দার থেকে 2 বোতল পেট্রোল কেনে এবং অন্য একটা দোকান থেকে লাইটার কিনে তারা সোজা ড্রাইভ করে রওনা দেয় মানোয়ারের উদ্দেশ্যে। মুম্বাই থেকে বেশ খানিকটা দূরে আমগাঁও গ্রামের পাশের একটা গভীর জঙ্গলে তারা গাড়ি থামায় এবং ওই জঙ্গলেই এক এক করে ব্যাগগুলোকে বের করে তাতে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। নীরাজ গ্রোভারের অস্তিত্ব একদম চিরতরে মুছে ফেলার চেষ্টায় তারা ততক্ষণ অবধি সেখানে দাঁড়িয়েছিল যতক্ষণ না আগুনের দাউ দাউ শিখা নীরাজের শেষ টুকরোটা পর্যন্ত পুড়িয়ে ছাই না করে দেয়। এই কাজ শেষ করে প্রায় 9:30 নাগাদ তারা আবার মুম্বাইয়ে ফিরে আসে। মুম্বাইয়ে ফিরে এসেও তাদের এই ডার্ক সার্কাস শেষ হয়নি। ফ্ল্যাটে ঢুকেই তারা আরও একবার ফ্লোরটাকে ক্লিন করতে শুরু করে দেয়। ব্লিচিং পাউডার আর এয়ার ফ্রেশনার ইউজ করে গন্ধটাকে মারার চেষ্টা করে। এমনকি দেওয়ালেরও কিছু জায়গায় রঙের টাচ আপ করে দেয় যাতে রঙের কোনো ছিটেফোঁটা না থাকে। এবং সব কিছু ক্লিন হবার পর জেরোম বেশ রিল্যাক্সড হয়ে কোচিতে নিজের ডিউটিতে ফিরে যায়। আর এই ঘটনার ঠিক পরের দিনই মানে 8 তারিখ মারিয়া খুব ইনোসেন্ট মুখ করে নিশান্তের সাথে গিয়ে পুলিশ স্টেশনে নীরাজের নামে মিসিং কমপ্লেন লেখায়। কি অদ্ভুত তাই না? যে মানুষটা কাল সকালে একজনকে 300টা টুকরো করতে হেল্প করেছে সেই মানুষটা নাকি আজকে পুলিশের সামনে গিয়ে চোখের জল ফেলছে। পুলিশের জালে যখন মারিয়া আর জেরোম ধরা পড়ল, পুলিশ তখন একদম কোমর বেঁধে নিয়েছিল এই নৃশংস খুনের ইনভেস্টিগেশনে। তারা খুব ভালো করেই জানতো যে এই কেসটা এতটাই হাই প্রোফাইল যে সামান্যতম ভুল করলেও অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এবং এরপর 2008 থেকে 2011 এই কয়েক বছরে পুলিশ একটা রক সলিড চার্জশিট রেডি করে। আদালতে যে প্রমাণগুলো পেশ করা হয়েছিল সেগুলো শুনলে যে কেউ বুঝে যাবে যে অপরাধটা কত বড়। এই কেসের সব থেকে বড় প্রমাণ ছিল ফরেন্সিক রিপোর্ট। মারিয়ার বাথরুমের ড্রেন থেকে উদ্ধার হওয়া রক্তের ডিএনএ হুবহু মিলে গেল নীরাজ গ্রোভারের সাথে। তার উপর ছিল সেই টাইটানিয়াম রড। নীরাজের আগে একবার সার্জারি হয়েছিল, তাই তার হাড়ের ভেতর একটা রড লাগানো ছিল। জঙ্গলে পাওয়া পোড়া হাড়ের ভেতর সেই রডটাই হয়ে উঠল নীরাজের সাইলেন্ট আইডেন্টিটি। এছাড়াও হাইপার সিটি মলের সিসিটিভি ফুটেজ যেখানে মারিয়াকে ব্যাগ আর ছুরি কিনতে দেখা গেছে, আর জেরোমের ফোনের লোকেশন, এসব কিছু মিলে এটাই প্রমাণ করছিল যে তারা দুজনেই সেদিন ওই ফ্ল্যাটের মধ্যে ছিল। কিন্তু 1 জুলাই 2011 এই দিনটা ছিল গোটা ভারতের জন্য একটা বড়সড় শক। আদালতের যখন রায় এলো সবাই স্তম্ভিত হয়ে গেল। জাজ সাহেব রায় দিলেন যে প্রসিকিউশন এটা প্রমাণ করতে পারেনি যে এই খুনটা আগে থেকে প্ল্যান করা ছিল। আদালত বিষয়টাকে সাডেন অ্যান্ড গ্রেভ প্রভোকেশন বা আকস্মিক উত্তেজনার ফল হিসেবে দেখছে। ফলাফল, জেরোমকে খুনের বদলে অনিচ্ছাকৃত নরহত্যার দায়ে 10 বছরের জেল দেওয়া হয়, আর মারিয়াকে দেওয়া হয় কেবল 3 বছরের সশ্রম কারাদণ্ড, তাও আবার খুনের জন্য নয়, প্রমাণ লোপাটের জন্য। এবার এই কেসে সব থেকে বিতর্কের বিষয় হচ্ছে মারিয়ার মুক্তি। 2008 থেকে 2011 পর্যন্ত ট্রায়াল চলাকালীন মারিয়া অলরেডি 3 বছর জেলেই কাটিয়ে দিয়েছিল, তাই রায়ের পরপরই মারিয়া জেলের বাইরে বেরিয়ে আসে। জেলের গেট থেকে বেরোনোর সময় তার সেই হাসি মুখ আর 2 আঙুল উঁচিয়ে এরকম ভি সাইন দেখানো দেখে পুরো দেশ ক্ষোভে ফেটে পড়েছিল। বিশেষ করে নীরাজের মা বাবার জন্য এটা ছিল একটা অত্যন্ত যন্ত্রণার মুহূর্ত। যাই হোক, জেল থেকে বেরানোর পর মারিয়া হয়তো ভেবেছিল সে নতুন করে সবকিছু শুরু করবে, কিন্তু তার ভাগ্যে হয়তো লেখা ছিল অন্য কিছুই। 2015 সালে তার নাম আবার হেডলাইনে চলে আসে। এবার আহমেদাবাদে হাজিদেরকে বিমান টিকিট দেওয়ার নাম করে প্রায় 5 কোটি টাকা জালিয়াতির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। আসলে জেলের ভেতরে তার সাথে পরিচয় হয়েছিল পারমিতা চক্রবর্তী নামে এক মহিলার। অনেকেই বলে তাদের মধ্যে নাকি এক ধরনের লিভ ইন রিলেশনশিপও ছিল এবং তারা দুজন মিলেই
এই স্ক্যামটা করেছিল। তারপর 2018 সালেও তার বিরুদ্ধে আবারও আর্থিক জালিয়াতির মামলা হয়। বর্তমানে মারিয়া কোথায় আছে বা কি করছে তা নিয়ে কারোর কাছে কোনো ইনফরমেশন নেই। তো এটা আশা করি খুব ভালো মতোই বুঝতে পারছেন যে শুধুমাত্র নীরাজকে খুন করাই মারিয়ার একমাত্র অপরাধ নয়, কিন্তু মারিয়া এখন কোথায় আছে বা কি করছে সেই ব্যাপারে কারোর কাছে কোনো ক্লিয়ার ইনফরমেশন নেই। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের কেস, নীরাজ গ্রোভার মার্ডার কেস। যে মারিয়া সুসাইরাজ বড় স্টার হওয়ার স্বপ্ন নিয়ে ব্যাঙ্গালোর থেকে মুম্বাই এসেছিল, সেই স্বপ্ন তো তার পূরণ হলোই না, উল্টে তার নামের পাশে চিরকালের জন্য জুড়ে গেল এক বীভৎস খুনের তকমা। ভালোবাসা, জেলাসি আর মুহূর্তের রাগ কিভাবে একটা হাসি খুশি ছেলের প্রাণ কেড়ে নিল আর একটা মেয়ের জীবনকে জালিয়াতি আর অপরাধের অন্ধকারে ডুবিয়ে দিল, এই কেসটা তার জীবন্ত উদাহরণ। এই কেসটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন। আমি জানি আমাদের অন্যান্য ভিডিওর তুলনায় এই ভিডিওটা হয়তো একটু অন্যরকম রাখতে পারে, কারণ আসলে আমার একটু ঠান্ডা লেগেছে, যার কারণে গলাটা ঠিক নেই। তো সেটার জন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বাদবাকি ভিডিওটা নিয়ে আপনার কি মতামত সেটা তো কমেন্ট করে জানাবেনই। আর আপনি যদি এখনও আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনার এই একটা ছোট্ট ক্লিক আমাদের কাছে কিন্তু বিরাট বড় মোটিভেশন। যাই হোক, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন।